আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছে আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ বিস্কিট সংবাদ শিরোনামগুলো। করোনা ভাইরাসে দেশে আরো 60 জনের মৃত্যু, শনাক্তের হার 10% নিচে হলেও আত্মতুষ্টির সুযোগ নেই মত বিশেষজ্ঞদের। করোনায় 36 লাখ দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার, রবিবার মোবাইলে টাকা পাঠানো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ভারতে একদিনে 4 লাখের বেশি করোনা আক্রান্তের রেকর্ড, নিষেধাজ্ঞা না মেনে ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরলে জেল জরিমানা। করোনা মহামারীতে কাজ হারিয়ে বেকার শ্রমজীবী লাখো মানুষ, কর্মহীনদের সামাজিক সুরক্ষার আওতায় নগদ সহায়তার দাবি। এবং বাগেরহাটে ধান খেতে বিষ মেশানো খাবার ছিটিয়ে 250-র বেশি ঘুঘু ও কবুতর হত্যা, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার আশ্বাস। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে সাভারে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরো 60 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 1452 জন। দেশের ভেতরে শনাক্ত ও মৃত্যুর নিম্নমুখী ধারায় সন্তোষ প্রকাশ করলেও প্রতিবেশী ভারতের উচ্চ সংক্রমণ ও মৃত্যুর বিষয়টি মাথায় রেখে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলছেন বিশেষজ্ঞরা। সীমান্ত জেলা স্থলবন্দরগুলোতে আক্রান্তদের 14 দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করারও আহ্বান তাদের। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। 26 এপ্রিলের পর থেকে দেশে করোনা ভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা 100 নিচে নেমেছে। মৃত্যুর এই নিম্নমুখী ধারায় গত 24 ঘন্টায় 60 জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত 1452 জন। নমুনা পরীক্ষায় আক্রান্তের হার 9.61%। করোনার নিম্নমুখী ধারার প্রভাব দেখা যাচ্ছে রাজধানীর কোভিড মনোনীত হাসপাতালগুলোতেও। দেশের ভেতরে করোনা সংক্রমণের নিম্নমুখী এ ধারা সবাইকে আশাবাদী করেছে। তবে ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে মৃত্যু ও শনাক্তের সংখ্যায় প্রতিদিন নতুন রেকর্ড সৃষ্টি হওয়াকে বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। আমরা মনে করি যে সরকারের উচিত বলে মনে করি সুপারিশ ফল আমরা যেগুলো দিয়েছি যে আসলে আমরা যদি এখন ওই জায়গাটাকে খুব ঢিলেঢালা ভাবে চালাই, সব ঢুকে বললো বর্ডার দিয়ে আবার আমরা ঢিলেঢালা আবার করলাম, তাহলে কিন্তু যদি বাই চান্স আমরা ওই ভ্যারিয়েন্টে আবার আক্রান্ত হই, আমরা যে অবস্থায় আছি তাহলে কিন্তু আবার আমরা একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ে যেতে পারি। কোভিড নিয়ন্ত্রণে জাতীয় পরামর্শক কমিটি বলছে ভারতের সাথে সীমান্ত জেলাগুলোতে পর্যবেক্ষণ জোরদার রাখতেই হবে। এমনিও যারা ভারত থেকে আসতেছে যে কেউ আসুক না কেন, একটা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করতেই হবে। এই যে না যে হোটেলে 3 দিন দিলাম 7 দিন দিলাম, একটা বিজ্ঞান না মানলে কিন্তু চলবে না। আমরা কিন্তু পরিষ্কার সুপারিশ মানার কথা আছে যে একদম সায়েন্সকে মানতে হবে, বিজ্ঞান মেনে এটা কিন্তু ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন থাকতে হবে। সেখানে কোনো আমাদের এর সাথে কোনো আমাদের করা চলবে না যে আমরা না অল্প দিলাম বেশি দিলাম 7 দিন দিলাম 5 দিন দিলাম হোটেলে থাকতে বললাম, সেগুলো চলবে না। বিজ্ঞান ভিত্তিক 14 দিনের কোয়ারেন্টাইন কার্যকর হলেই দেশে ভারতীয় ধরনের অতি সংক্রমণশীল করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। লকডাউনের মধ্যেও সরকারি ছুটির দিনে সড়কে যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। ঈদ উল ফিতর সামনে থাকায় স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মার্কেট ও শপিং মলগুলোতে উপচে পড়া ভিড়। প্রথমবারের মতো আন্তর্জাতিক শ্রমিক দিবসে সব ধরনের বিপণী বিতান খোলা রয়েছে। জাকি আক্তারের রিপোর্ট। এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই দেশে লকডাউন চলছে। রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া ও চাঁদনী চক মার্কেটে তিল ধারণের ঠাঁই নেই। ঈদের কেনাকাটা করতে উপচে পড়া ভিড়। মেনে চলাটা আমাদের কি দরকার, কিন্তু তারপরেও আমরা অসচেতন ভাবে চলতেছি, কিন্তু আমাদেরকে কোনো সচেতন নেই।
সেই জন্য আর কি প্রয়োজন না, বাচ্চা পোয়াপানের মনে করেন চাহিদা পূরণ করতে যেটা আসতেই হয়। ভয় লাগলে কিছু করার নাই, কারণ আমাদের তো অফিসে যেতে হয়, এমন তো না যে অফিসে বন্ধ, অফিসে এরকমই। মার্কেটের মধ্যে যে জনসংখ্যা, যে সমাবেশ, এই সমাবেশে স্বাস্থ্যবিধি মানা নাই। বাধ্যতামূলক বন্ধের দিন দেখে আজকে আসলাম। বাবুরও মাস্ক ছিল কিন্তু বমি করছে, তো গরমে টিকতেছে না, এই কারণে মাস্ক খোলাই দিছি। মাস্ক তো পরে আসছি, অনেকে পড়ছে অনেকে পড়ে নাই, সবাই তো স্বাস্থ্যবিধি মানতেছে না। মহান মে দিবসে সরকারি ছুটির দিনেও মার্কেট ও শপিং মল খোলা, অন্য দিনের চেয়ে ক্রেতাদের আগমনও বেশি, স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। ভিড় আসছে বাইরে, কিনার কোনো কাজ নেই। ওরা আসে, কয়েকজন আসে, হয়তো ভালো লাগে জামাটা ধরে কিনার মতো না, আমরা মানছি তো, অবশ্যই যতটুকু মানার আমরা মানছি আর কি, সাধ্য মতো, নিজের সাধ্য মতো মানছি আর কি। সবাই তো আর কিনে না, কিছু লোক ঘুরতে আসে, একজনের সাথে 4 জন আসে, ওই কারণে লোকজন বেশি দেখা যায়। মাস্ক তো ব্যবহার করি, কিন্তু ওই মাঝে মধ্যে হয়তো একটু শরীর রাখাই আর ভয় তো লাগে, কি করব, ভয় লাগলেও তো কিছু করার নাই। গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও রাজধানীতে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশার অবাধ চলাচল। লকডাউনে জনগণ ও যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা যায়নি। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। করোনা পরিস্থিতিতে দ্বিতীয়বারের মতো 36.5 লাখ ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারকে 2,500 টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারগুলোর কাছে মোবাইলে টাকা পাঠানোর কার্যক্রম উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া জানিয়েছেন, সর্বোচ্চ স্বচ্ছতার সাথে এই টাকা সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছে যাবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। করোনার গ্রাসে বিগত 1 বছর ধরে বিপন্ন সময় পার করছে পৃথিবী। করোনা মহামারী সামাল দিতে উন্নত রাষ্ট্রগুলো হিমশিম খাচ্ছে। সেখানে করোনার ভয়াবহতা দমনে নানা উদ্যোগের পাশাপাশি অনেক উন্নত দেশের আগে ভ্যাকসিন কার্যক্রমও চালিয়ে যাচ্ছে সরকার। এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ। 14 এপ্রিল থেকে বন্ধ সবকিছু। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় স্বজন হারানোর শঙ্কার সাথে যুক্ত হয়েছে জীবিকার অনিশ্চয়তা। কোভিডের কারণে প্রান্তিক জনগোষ্ঠীকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতবারের মতো এবারও নগদ অর্থ সহায়তা দেবেন। রোববার এই কর্মসূচি শুরু হলে দেশের 36.5 লাখ পরিবার সহায়তার আওতায় আসবে। এই সহায়তার জন্য 912 কোটি 50 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর যারা পেয়েছিলেন এবারও তাদেরই অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে, তবে নতুন জনগোষ্ঠীও যোগ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে এটি এই 36,50,000 দরিদ্র এবং অসহায় ছিন্নমূল মানুষকে অর্থ প্রদান কার্যক্রম সেটিও শুরু হতে যাচ্ছে। জেলা প্রশাসকদের অনুকূলে আরও 10,50 লক্ষ টাকা দিয়েছেন, যাতে এমার্জেন্সি কোনো প্রয়োজন হলে একেবারে সর্বোচ্চ 100% স্বচ্ছতা ছিল এই মোবাইল মানি ট্রান্সফারের ক্ষেত্রে। তাদের ফোন নাম্বার এবং এনআইডি সহ এসেছে, তখন আমরা ইলেকশন কমিশনের ডেটাবেজে এটা পরীক্ষা করেছি। বাংলাদেশ ব্যাংকের যে সিস্টেম আছে সেখান থেকে আমরা আবার ভেরিফাই করেছি। যারা কাজ হারিয়েছেন কিন্তু কোনো কারণে ত্রাণ চাইতে পারছেন না, তাদের জন্য রয়েছে 333 নম্বর। সেখানে ফোন করলে জেলা প্রশাসন ত্রাণ সামগ্রী পৌঁছে দেবে, এমন ব্যবস্থাও রাখা হয়েছে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। কঠোর শর্তে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট আজ চালু হয়েছে। ভারত ও সাউথ আফ্রিকা সহ অতি ঝুঁকিপূর্ণ 12টি দেশের সাথে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে, আর ইটালি ও স্পেন সহ ঝুঁকিপূর্ণ 26টি দেশের সাথে শর্ত সাপেক্ষে ফ্লাইট চলাচল করবে। করোনা সংক্রমণের হার বিবেচনায় আন্তর্জাতিক ফ্লাইট চালুর উপর শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা যাত্রীদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া তালিকার 38টি দেশের বাইরে থেকে আসা যাত্রীদের করোনা নেগেটিভ সনদ থাকলেও 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইন ও কুয়েতের যাত্রীদের 3 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরে স্বাস্থ্য পরীক্ষার ফলের ভিত্তিতে বাকি 11 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। এই পুনরায় আন্তর্জাতিক কমার্শিয়াল ফ্লাইট চালু করার মাঝ দিয়ে আজ থেকে আমাদের যারা বাংলাদেশি অভিবাসী বিভিন্ন জায়গায় আটকে আছেন দেশে আসার সুযোগ পাবেন।
এবং বাংলাদেশে নিযুক্ত অথবা কর্মরত অনেক বিশেষজ্ঞ যারা আমাদের উন্নয়ন প্রকল্পের সাথে সম্পৃক্ত আছেন তারাও তাদের স্ব কর্মস্থলে অথবা গন্তব্যস্থলে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তবে বলা বাহুল্য যে এবারের এই যে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো এগুলো কঠোর সিস্টেম অথবা যে নীতিমালা শর্তের ভিতরে চলাচল করবে। করোনা ভাইরাসে ভারতে 24 ঘন্টায় 4,01,000-এর বেশি আক্রান্তের বিশ্ব রেকর্ড হয়েছে। মারা গেছেন 3,500-এর বেশি মানুষ। সংক্রমণ রোধে পশ্চিমবঙ্গে কড়াকড়ি আরোপ করা হয়েছে। গুজরাটে একটি হাসপাতালে আগুনে 18 জন করোনা রোগী মারা গেছেন। দিল্লির একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে এক ডাক্তার সহ মারা গেছেন 8 জন। সরবরাহ বাড়াতে অন্য দেশে টিকা উৎপাদনের পরিকল্পনা করছে সিরাম ইনস্টিটিউট। সাবরিনা হাসানের রিপোর্ট। করোনায় বিপর্যস্ত ভারতে 2 সপ্তাহের বেশি সময় ধরে প্রতিদিন আক্রান্তের রেকর্ড হচ্ছে। রোগী বাড়ায় হাসপাতালগুলোতে শয্যা ও অক্সিজেন সংকটও প্রকট হচ্ছে। মে 3 থেকে 5 তারিখের মধ্যে করোনা সংক্রমণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে শেষ দফা ভোট গ্রহণের পর কড়াকড়ি আরোপ করা হয়েছে। লকডাউন বা কারফিউ ঘোষণা করা না হলেও শুক্রবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য সিনেমা হল, শপিং মল, বিউটি পার্লার, রেস্তোরাঁ, বার, ক্রীড়াঙ্গন, জিম, স্পা এবং সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত জুড়ে তৃতীয় পর্যায়ে 18 বছরের বেশি বয়সীদের টিকাদান শুরুর কথা থাকলেও দিল্লি, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে পর্যাপ্ত ডোজ না থাকায় কার্যক্রম শুরু হচ্ছে না। এজন্য অন্য দেশে টিকা উৎপাদনের পরিকল্পনা করছে ভারতের সিরাম ইনস্টিটিউট। ভারতের সাথে ভ্রমণ বিধিনিষেধ কড়াকড়ি করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। ভারত থেকে নাগরিকরা নিজ দেশে ফিরলে $66,000 জরিমানা অথবা 5 বছরের কারাদণ্ড দেবে অস্ট্রেলিয়া সরকার। ভারত অস্ট্রেলিয়ার সরাসরি ফ্লাইট বন্ধের পরও 2 অস্ট্রেলীয় ক্রিকেটার কাতারে ট্রানজিট নিয়ে ভারত থেকে নিজ দেশে ফেরার ঘটনায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সাবরিনা হাসান, চ্যানেল আই। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউনের সময়সীমা বাড়ানোর সাথে সাথে প্রতিদিনই রাস্তায় মানুষ ও যানবাহনের চলাচল বাড়লেও আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানী অনেকটা ফাঁকা। লকডাউন পরিস্থিতির খবর জানাতে মোহাম্মদপুরের কলেজ গেটে আছেন সহকর্মী ওবায়দুল রশিদ। যাচ্ছি তার কাছে। ওবায়দুল, মোহাম্মদপুরের কি অবস্থা দেখছেন লকডাউনের? এই মুহূর্তে আমি রয়েছি কলেজ গেট এলাকায়, মিরপুর সড়ক যেটি, সেখানে এই সড়কের কথা যদি বলি তাহলে যেটি হচ্ছে যে সড়কের ব্যস্ততা অনেক বেশি এবং এই মুহূর্তে ব্যক্তিগত গাড়ি চলাচল যেমন করছে ঠিক তেমনিভাবে পণ্যবাহী ট্রাকের চাপটাও অনেক বেশি রয়েছে সড়কে। এছাড়া সিএনজি, অটোরিকশা, রিক্সা, মোটরসাইকেল চলাচল করছে। মানুষের হাঁটাচলা রয়েছে সড়কের ফুটপাত জুড়ে এবং সেক্ষেত্রে যদি বলি সেটি হচ্ছে যে বেশিরভাগ মানুষের মুখে মাস্ক রয়েছে, তবে অনেকেই মাস্ক ছাড়াও কিন্তু চলাফেরা করছেন। আর যারা মাস্ক ব্যবহার করছেন তারাও আসলে ঠিক যে সঠিক পদ্ধতিতে মাস্ক ব্যবহার করছেন তেমনটিও না। আর সামাজিক নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, দূরত্বের যে বিষয়টি রয়েছে সেটি আসলে মানা হচ্ছে না। আর সন্ধ্যার পর থেকে আমি রাজধানীর বিভিন্ন এলাকাতে গিয়েছি, সেসব এলাকাতে দেখতে পেয়েছি যে আজকে সাপ্তাহিক ছুটির দিন, অন্যদিকে মহান মে দিবসের ছুটি। এসব কারণে আসলে সন্ধ্যার পরে সড়কের যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও রাত যত গভীর হচ্ছে যানবাহনের চাপ আসলে ততটাই বাড়ছে বলেই আমার কাছে মনে হয়েছে। এই কারণে আসলে বিভিন্ন স্থানে বিভিন্ন সিগনালে যানবাহনগুলোকে অপেক্ষা করতেও আমি দেখেছি। আর রাজধানীর বিভিন্ন বিপণী বিতানগুলো আসলে রাত 9টা পর্যন্ত খোলা ছিল এবং এই ছুটির কারণে সেখানে আসলে ভিড় অনেক বেশি ছিল। তো বুশরা, এই ছিল আমার কাছে। জি ওবায়দুল, ধন্যবাদ আপনাকে। করোনা সংক্রমণ রোধে লকডাউনে শ্রমজীবী মানুষের অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কার মধ্যেই এলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। এবারের স্লোগান মালিক শ্রমিক নির্বিশেষে মুজিব বর্ষে গর্ব দেশ। লকডাউনে বেকার হয়ে পড়েছে নিম্ন আয়ের লাখ লাখ শ্রমজীবী মানুষ। উচ্চ সংক্রমণের ঝুঁকির কারণে কর্মহীনদের সামাজিক সুরক্ষার আওতায় নগদ সহায়তা দেওয়ার দাবি জানাচ্ছেন অর্থনৈতিক বিশ্লেষক ও শ্রমিক নেতারা। মাশরুর শাকিলের রিপোর্ট।
50 দেলোয়ার 10 বছর ধরে ঢাকায় থাকেন। নির্মাণ কাজে জোগালির কাজ করতেন। শেরপুরে তার 4 সন্তান সহ পরিবার থাকে। পরপর লকডাউনে কাজ বন্ধ হয়ে যাওয়ায় তার কর্মঠ শরীর নিয়ে অসহায় হয়ে বসে থাকে রাজধানীর চৌরাস্তার মোড়ে, চেয়ে থাকে মানুষের সহায়তার আশায়। মানুষের সাহায্য কিছু দিলে আর কি তিনবেলা খাওয়ান যায় না তো। গবেষণা বলছে 2 বছরে পরপর লকডাউনে প্রায় 2 কোটি মানুষ কর্মহীন হয়েছে, নিয়মিত আয় হারিয়ে বেকার হয়েছে, তাদের কাছে কোনো সহায়তাও আসেনি। বাইরে সকালবেলা এক রাস্তাঘাটে ঘুরতেছি, ভাড়া ভুড়া নাই, এই পর্যন্ত 150 টাকা ভাড়া মাঝে সকাল 10টা বাজে বাইরে, বুঝছেন, কোনো মতো খায়া খালি জীবনটা বাঁচাইতেছে। সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, 2 জন 80 টাকা ভাড়া মাসে, যে দানা দুনা করে মানুষ হালত করে খায়। আমার ওই যে দোকান ছিল, লকডাউন দেওয়ার পরে থেকে দোকান বন্ধ, কিছুই পাই নাই, আসে খালি খিচুড়ি দেওয়া যায়। এমনই এক প্রেক্ষাপটে বছর ঘুরে আবারও মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে স্বীকৃত মে দিবসে করোনার কারণে এখন তাদের জীবন জীবিকা দুটোই অনিশ্চয়তার মুখে। সরকারের উচিত হবে আগামী 2 থেকে 3 বছরের জন্য সামাজিক সুরক্ষার বা সামাজিক নিরাপত্তার যে কর্মসূচি রয়েছে সেটিকে নতুন করে এক্সটেন্ডেড ওয়েতে বাড়তিভাবে বড় আকারে সাজানো, যাতে দরিদ্র, নতুন দরিদ্র, চাহিদা সম্পন্ন যে জনগোষ্ঠী, যাদের মধ্যে অধিকাংশই শ্রম জনগোষ্ঠী, তাদেরকে যাতে এর আওতাভুক্ত করা হয়। জাতীয় পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে মালিক শ্রমিক ঐক্য দেখা গেল, তৃণমূল পর্যায়ে সেরকম কোনো ঐক্য দেখা যাচ্ছে না। এই ঐক্য না থাকার ফলে প্রায় কলকারখানায় নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়, শ্রম অসন্তোষ দেখা দেয়। তৈরি পোশাক খাত সহ কিছু কলকারখানা খোলা থাকায় উৎপাদন খাতের শ্রমজীবীদের একটি অংশের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়েনি। সংক্রমণ রোধে ও লকডাউনের কারণে মে দিবসের সকল ধরনের আয়োজন বাতিল করা হয়েছে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। খেলাধুলা সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী আরিফ চৌধুরী, যাচ্ছি তার কাছে। আরিফ। ধন্যবাদ বুশরা, স্বাগত জানাই আজকের আই স্পোর্টসে। আর আয়োজনের শুরুতেই চলমান বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ প্রসঙ্গ। ক্যান্ডি টেস্টের তৃতীয় দিনটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে বাংলাদেশকে 251 রানে অল আউট করে 242 রানের লিড নিয়েছে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে 259 রানে এগিয়ে দিমুথ কারুনারত্নের দল। অভিষেকেই 6 উইকেট তুলে নিয়ে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছেন লঙ্কান স্পিনার প্রবীণ জয়া বিক্রমা। সাদি মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 469 রান নিয়ে তৃতীয় দিন শুরু করে স্বাগতিক শ্রীলঙ্কা। শুরু থেকেই রান বাড়ানোর তারা দেখা গেছে নিরোশান ডিকোয়েলা ও রমেশ মেন্ডিসের ব্যাটে। রমেশকে ফিরিয়ে নিজের 4 নম্বর উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। ক্যারিয়ার সেরা 127 রানে 4 উইকেট শিকার এই টাইগার পেসারের। এরপরই 493 রানে প্রথম ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওপেনার তামিম ইকবাল যেন আগের টেস্টের চেহারাই। আত্মবিশ্বাসী ব্যাটিং আর দুর্দান্ত সব শটে বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনার তুলে নেন টানা চতুর্থ আর সিরিজে তৃতীয় 50। লাঞ্চ ব্রেকের ঠিক আগে সাইফ 25 রানে বিদায় নেওয়ার পরপরই 3-এ নামা নাজমুল হোসেন শান্তও আউট হন 0 রানে। 92 রান করে প্রবীণ জয়া বিক্রমার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তামিম ইকবাল। এ নিয়ে ক্যারিয়ারে তৃতীয়বার নার্ভাস 90s-এ আউট হলেন বাহাতি ওপেনার। গত টেস্টের প্রথম ইনিংসে 90 রান করেছিলেন তামিম। ক্যাপ্টেন মুমিনুল ও মুশফিকুর রহিমের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা টিম টাইগার্সের, সেটি আর হয়ে ওঠেনি। একে একে ফিরে গেছেন মুশফিক মুমিনুলরা। প্রবীণ জয়া বিক্রমার ঘূর্ণিতে শেষ পর্যন্ত 251 রানে অল আউট টিম টাইগার্স। শেষ 37 রান তুলতেই টাইগারদের নেই 7 উইকেট। প্রথম ইনিংসে 242 রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই 2 উইকেট হারায় লঙ্কানরা। শেষ পর্যন্ত 259 রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে টিম শ্রীলঙ্কা। সাদি মাহমুদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। ক্যান্ডি টেস্টের চতুর্থ দিনটা চ্যালেঞ্জিং হবে টাইগারদের জন্য। উইকেটে স্পিনে পরিবর্তন হওয়ায় 2 দলের ব্যাটসম্যানদের জন্য রান তোলাটা কঠিন হবে জানিয়েছেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। প্রথম দিনটা ব্যাটিং সহায়ক ছিল উইকেটে, এখন তাই স্পিনে পরিবর্তন হয়েছে। লাঞ্চের পর আমরাও এই কারণে উইকেট হারিয়েছি। শ্রীলঙ্কার জন্য রান তোলাটা কঠিন হবে চতুর্থ দিনে, তাই হয়তো ওরাও আমাদের ফলো অন করাতে চায়নি।
এদিকে চলতি মাসে ঢাকায় অনুষ্ঠেয় শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের 23 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। 2018 সালে ডিসেম্বরের পর দলে যুক্ত হয়েছেন ইমরুল কায়েস। প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার শহীদুল ইসলাম। আইপিএল খেলতে ছুটিতে থাকা সাকিব আল হাসান এবং মুস্তাফিজও আছেন প্রাথমিক দলে। অধিনায়ক তামিম ইকবাল ছাড়াও দলে আছেন সৌম্য, নাইম, লিটন, মুশফিক, মাহমুদুল্লাহ, শান্ত, মিঠুন, আফিফ, মিরাজ, মেহেদি, তাইজুল, নাসুম, সাইফুদ্দিন, রুবেল, তাসকিন, মোসাদ্দেক সৈকত, হাসান মাহমুদ এবং শরীফুল। রোববার থেকে মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হবে অনুশীলন। লঙ্কা সফর থেকে ফিরে কয়েকদিনের বিশ্রাম শেষে 7 মে থেকে বাকিরাও যোগ দেবেন অনুশীলনে। 9 মে ঈদের ছুটির আগ পর্যন্ত চলবে টাইগারদের প্রাথমিক ধাপের প্র্যাকটিস। 16 মে ঢাকায় আসার কথা রয়েছে টিম শ্রীলঙ্কার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল প্রসঙ্গ। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে 219 রানের টার্গেট দিয়েছে চেন্নাই সুপার কিংস। সমান 5 বাউন্ডারি এবং ছক্কায় 58 রান করেছেন মঈন আলী। অর্ধশতক তুলে 50 রানে থামেন ফাফ ডু প্লেসিস। শেষ দিকে আম্বাতি রাইডুর অপরাজিত 72 রানে চেন্নাইয়ের সংগ্রহ 4 উইকেটে 218 রান। জবাবে এখন ব্যাট করছে মুম্বাই। Turn troubled everyone. That was his day, Jadeja's day. Well, that's an interesting field. Deep extra cover and long off. Oh, there's wicket number 2 for CSK. And this man there can do no wrong. Ravinder Jadeja picks up Surya Kumar Yadav. He's looked good but hasn't gone on Surya Kumar Yadav. শেষ খবর পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের সংগ্রহ 2 উইকেটে 77। এবার ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে 2-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে 34 ম্যাচের সিটিজেনদের সংগ্রহ 80 পয়েন্ট। এক ম্যাচ কম খেলে 67 পয়েন্ট চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের। দুই দলের 13 পয়েন্টের ব্যবধান থাকলেও পরের ম্যাচ লিভারপুলের কাছে ইউনাইটেড হারলেই চলতি মৌসুমে শিরোপা নিশ্চিত হয়ে যাবে ম্যান সিটির। সেক্ষেত্রে 4 মৌসুমে তৃতীয় লিগে টটেনহাম টাইটেল হবে ক্লাবটির। ক্রিস্টালের মাঠে প্রথমার্ধে গোলশূন্য থাকে পেপ গার্দিওলার শেষে। আপনাদের আবারও ফিরে এনেছি বর্ষার কাছে। ধন্যবাদ আরিফ আপনাকে। বাগেরহাটের মোড়লগঞ্জে ধান খেতে বিষ মেশানো খাবার ছিটিয়ে 200-র বেশি ঘুঘু ও অন্তত 60টি কবুতর হত্যার অভিযোগ উঠেছে। পাখি নিধনে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে প্রশাসন। ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। স্থানীয়দের অভিযোগ, বাগেরহাটের মোড়লগঞ্জে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি পরিবার ধান খেতে বিষ মিশানো খাবার ছিটিয়ে 2 শতাধিক ঘুঘু পাখি মেরে ফেলেছে। সেই সাথে গৃহপালিত অর্ধশতাধিক কবুতর প্রাণ হারিয়েছে। শুক্রবার বিকালে উত্তর সরালিয়া গ্রামের একটি মাঠ থেকে মৃত পাখিগুলো উদ্ধার করে স্থানীয়রা। হিন্দুরা তো ধানগুলো কাইটে দিতেছে, এর জন্য আমরা মানে চাল বাইটা আর গম ভাইজা তারপরে মানে মিশায়া তারপরে মানে একদম ভেরির পাশ দিয়ে সব দিয়ে দিছি। পাখি মরতে পারে সামান্য, কিন্তু এই যে আপনাদের বলা হয়েছে যে 1-200 পাখি সামান্য মনে হয়েছে স্যার, এখন আমরা কি করব? এটা কি আমরা কি জানি না বুঝা কি পশু পাখির ক্ষতি কি কেউ জানি না বুঝা পারে? আপনি বলেন কি ব্যবস্থা নেই। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের স্থানীয় কর্মকর্তারা। ফায়ার সার্ভিসের সাহায্যে ধান ক্ষেতটি বিষমুক্ত করা হয়েছে। ইঁদুর মারার উদ্দেশ্যে যে বিষ, সেই বিষকে ঘুঘু এবং স্থানীয় ব্যক্তি পালিত কবুতর মারা যায়। কবুতরের বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষে এখানে প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন, পুলিশের অফিসার আছেন। এখন তার বাবার বাসায় নাই, একমাত্র নাকি ঢাকায়। এই জন্য আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিব। আমি হাতে নাতে দেখতেছি, ধরতেছি মানে দেখতেছি, আমি ধরলামও, কিন্তু আমার তো ধরে তো তাকে থানায় বা আদালতে ই করার ক্ষমতা দেয়নি সরকার আমাকে। আমার আলটিমেটলি করার কিছু থাকে না, আমি দেখবো শুনবো, কিছু করতে পারবো না, এই আর কি। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত 30, বিস্ফোরণে অতিথিশালার
পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে গণপরিবহন খুলে দেওয়ার চিন্তা করছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, জনস্বার্থের কথা বিবেচনা করে লকডাউনের পর গণপরিবহন খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরিবহন মালিক শ্রমিকদের কোনো ধরনের বিক্ষোভ কর্মসূচিতে না গিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। ঈদকে সামনে রেখে জনস্বার্থের কথা বিবেচনা রেখে সরকার গণপরিবহন চালুর ব্যাপারেও চিন্তা ভাবনা করছে। কাজেই আন্দোলন বিক্ষোভে না গিয়ে আমি বাংলাদেশে পরিবহন শ্রমিক ভাইদের আপাতত ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের লোগার প্রদেশে একটি গাড়ি বোমা বিস্ফোরণে ৩০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৯০ জন। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশটির রাজধানী পুল-ই আলমের একটি অতিথিশালার কাছে বিস্ফোরণটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিস্ফোরণের পরপরই অতিথিশালার পাশাপাশি আরো কয়েকটি ভবনের ছাদ ধসে পড়ে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। নিহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার প্রস্তুতিরত একাধিক হাই স্কুল শিক্ষার্থীও রয়েছে বলে জানিয়েছেন লোগারের প্রাদেশিক কাউন্সিলর প্রধান হাসিবুল্লাহ স্ট্যানিকসাই। ইফতারের সময় চালানো এ গাড়ি বোমা হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। সাভারে করোনায় কর্মহীন জনগোষ্ঠীকে খাদ্য ও নগদ সহায়তা দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্য সেবা কেন্দ্র। ঈদের আগে সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন সাভার শিল্প এলাকার মানুষেরা। শমিক আহমেদের রিপোর্ট। এক দশকের বেশি সময় ধরে দেশের পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। পাশাপাশি দেশের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা, খাদ্য সহায়তা, শীতবস্ত্র বিতরণ করে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্য সেবা কেন্দ্র। করোনা পরিস্থিতিতেও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহায়তায় ছুটে গেছেন সংগঠনটির কর্মীরা। এরই ধারাবাহিকতায় সাভারে ফাউন্ডেশনের স্বাস্থ্য সেবা কেন্দ্রে দুস্থদের চিকিৎসা, খাদ্য ও নগদ সহায়তা কার্যক্রম চলছে। প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের পক্ষ থেকে আমরা সারা বছরই অসহায় দুরস্থ মানুষের অর্থ সহায়তা দিয়ে থাকি, চিকিৎসা সেবা দিয়ে থাকি এবং শীতকালীন শীতবস্ত্র দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় এবারও আমরা এই করোনাকালীন মানুষকে খাদ্য সহায়তা, অর্থ সহায়তা দিয়ে যাচ্ছি এবং পাশাপাশি স্বাস্থ্য সেবা আমাদের অব্যাহত আছে। দুর্যোগময় সময়ে সহায়তা পেয়ে খুশি অসহায় মানুষগুলো। ৪-৫ বছর হলে কোনো কর্ম করতে হয় না, আমি হার্টের রোগী তো। এই প্রথম পাইছি কম্বল, ওখানে পাইলাম চাল, ডাল, সেমাই, সাবান, এগুলো পাইলাম। মেয়ের চিকিৎসা করি, আমার চিকিৎসা করি, সবারই। আল্লাহ রহমত করুক, হায়াত দারাজ করুক, আল্লাহর ধন দৌলত বৃদ্ধি করে দেউক। আমি একজন ক্যান্সার রোগী, আমার স্বামী হার্ট অ্যাটাক করে বিছানায় পড়ে আছে 4 বছর। আমরা এই মাঝে মধ্যে এখানে অনেক সাহায্য সহযোগিতা পাই। সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ের সহায়তা করোনার মতো দুর্যোগ মোকাবেলায় সহায়তা করবে বলে মনে করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সাভার থেকে শৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে অর্থনীতি সংবাদ। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মাঝে 27 কোটি 50 লাখ ডলারের কোভিড-19 টিকা বিক্রি করেছে অ্যাস্ট্রাজেনেকা। এ সময় প্রতিষ্ঠানটি 6 কোটি 80 লাখ ডোজ টিকা সরবরাহ করেছে। টিকা বিক্রি থেকে সংস্থাটির আয়ের 22 কোটি 40 লাখ ডলারই এসেছে ইউরোপ থেকে। কোভিড মহামারীর এ সময় টিকা বিক্রি থেকে কোনো প্রকার মুনাফা না করার প্রতিশ্রুতি দিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা। অন্যান্য শীর্ষস্থানীয় টিকার চেয়ে কম ব্যয়বহুল এ টিকা ডোজ প্রতি কয়েক ডলারের বিনিময়ে বিভিন্ন দেশে সরবরাহ করা হচ্ছে। অ্যাস্ট্রাজেনেকার মোট আয়ের 4%-এরও কম অবদান করোনা টিকা থেকে। এ সময়কালে সংস্থাটির সর্বাধিক বিক্রিত পণ্য ক্যান্সারের ওষুধ টেগ্রিসো থেকে 110 কোটি ডলারেরও বেশি আয় হয়েছে। এবার চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রামে পথচারী ও অসহায়দের সেহরি ও ইফতার সামগ্রী দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। নগরীর এমএ আজিজ স্টেডিয়াম চত্বর ও চৌমুহনী এলাকায় প্রায় ২৫০০ অসহায় পথচারীদের ইফতার দেয়া হয়। প্রধান অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র আ.জ.ম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, জমির উদ্দিন এবং অন্যরা। পূবালী ব্যাংক কৃষি সংবাদ। দিনাজপুর সহ উত্তরাঞ্চলে এবার বোরো আবাদ বেড়েছে। কয়েকদিন পরেই শুরু হবে ধান কাটা, কিন্তু লকডাউনের কারণে বাইরে থেকে শ্রমিক আসতে পারছে না। কৃষক বলছেন, শ্রমিক না পাওয়া গেলে ফলন ঘরে তোলা কঠিন হয়ে পড়বে। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর রিপোর্ট। বড় ধানের ভালো ফলন আশা করছে দিনাজপুরের কৃষক, কিন্তু শ্রমিক সংকটে সময় মতো ধান ঘরে তোলা নিয়ে সংশয়ে রয়েছেন তারা। বর্তমান এখন কীটনাশক পাচ্ছি না, জল পাচ্ছি না, আমাদের আবাদ করা এখন খুব সমস্যা। এখন কীটনাশক পাচ্ছি না, সার পাচ্ছি না, অল্প সময়ের ভিতর দোকান বন্ধ, গাড়ি আসতেছে না। ধান ভালো হয়েছে, তো যদি এবার সার ভালো মতো পাই এবং পানির সেচ যদি ভালো পাই তাহলে আমাদের ধান আরো ভালো হবে। এই পাশে কোনো মোটরও নাই, কোনো ডিপটিউবও নাই, মাঠে শ্রমিক পাওয়া যাচ্ছে না। ওই জন্য আমরা আমাদের নিজের ক্ষেত্রে নিজেই পরিষ্কার করতেছি ঘাস আগাছা। চলতি মৌসুমে জেলায় ১,৭১,৪০০ হেক্টর জমিতে বড় ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। আবাদ হয়েছে আরো বেশি জমিতে। এবং পোকামাকড় যাতে জমিতে না আসে সে ব্যাপারে বেশ সজাগ, এবং আমাদের এই লকডাউন পরিস্থিতিতে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা বাহিনী মাঠে নিয়মিত এই বিষয়ে কাজ করছে। আমরা আশা করছি আমাদের উৎপাদন আমরা টার্গেট অর্জন করতে পারব। এবার ৭,৪০,০০০ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। দিগন্ত বিস্তৃত এই ফসলে জানান দিচ্ছে এবার এই অঞ্চলে বোরো চাষাবাদ ভালোই হয়েছে। সংশ্লিষ্ট সহযোগিতা অব্যাহত থাকলে, সার সেচ নিশ্চিত হলে এবং আবহাওয়া অনুকূল থাকলে এবার এই অঞ্চলে এই বোরো ধানের ভালো ফলন হবে, এমনটাই মন্তব্য করছেন সংশ্লিষ্টরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। লক্ষ্মীপুরে ইটভাটায় ফসলি জমির মাটি লুটের মহোৎসব চলছে। কৃষক ও জমির মালিকদের অনেকটা জিম্মি করে মাটি নিয়ে যাচ্ছে ইটভাটার মালিক ও দালালরা। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও সমাধান পাওয়া যায়নি। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের তথ্য, ভিডিও চিত্রে শমিক আহমেদের রিপোর্ট। জেলা প্রশাসনের হিসেবে লক্ষ্মীপুরে ১০০ ইটভাটার অন্তত ২৫টি চলছে অবৈধভাবে। সদর উপজেলার ৬৮টি ইটভাটার মধ্যে ১০টি ড্রাম চিমনির অবৈধ ইটভাটা। জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর হাওয়াই এবং জিগজাগ চিমনি ভাটাও রয়েছে। ইটভাটার মাটি সংগ্রহে এভাবেই ফসলের মাঠকে গভীর খাদে পরিণত করা হচ্ছে। আজকে কোনো প্রশাসন আমাকে দেখান, ওই প্রশাসন আমার কাছে নিয়ে আসেন, কারণ এই ট্রলিগুলো বন্ধ করার জন্য আমি একমত। এটাতে আমি কোনো রকম আমার কোনো সমস্যা নাই, কোনো আবদার নাই, আমি কারো কাছে সুপারিশের জন্য আমাদের ট্রলি চালু করেন। কাঠ ও বিষাক্ত কেমিক্যাল পোড়ানোর ফলে পরিবেশ দূষণের পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। জোয়ার ফরে দিই কিছু কি আমি ওই আরশা জমিনে শ্বাস করতেছে, আই দেখি এখানে 15 ফুট খাদা আছে। জায়গা লাগারে সামনে বেচতে মনে করেন এটা 10 ফুট বেচি মারি, এটা ভাঙি পড়তেছে, বাধ্যতামূলক জায়গা 15 ফুট। এলাকার ভীষণ ক্ষতি, প্রতিবাদ কে করবে? তার সত্য সমাজ দিয়ে সুবিধাবাদী কথা বলি দেন লাগবো। আজ গাড়া অবস্থা পরিচিতি এরকমভাবে কোনো মানুষ থাকার কোনো ক্যাপাসিটি নেই। ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও এলাকাবাসীর অভিযোগ তদন্ত করবে বলে জানিয়েছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে কিছু প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, কিছু ট্রলি সিজ করা হয়েছে। এখানে আমাদের সবচেয়ে যেটা দুর্ভাগ্য, আমাদের টপ সয়েল, এই টপ সয়েল যথেষ্ট ব্যবহার হচ্ছে ইটভাটাতে, যে কারণে আমাদের ফসলের যে কাঙ্ক্ষিত ফলন সেটা হচ্ছে না, এবং আপনার এই যে ধুলাবাড়ির কারণে এখানে পরিবেশ বিপর্যস্ত হচ্ছে। শৌমিক আহমেদ, চ্যানেল আই।
এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সামাজিক প্রতিষ্ঠান আই সোশ্যালের সুযোগ নামের ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। তরুণদের জন্য শ্রম বাজারে নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে আই সোশ্যালের সুযোগ ডিজিটাল প্ল্যাটফর্ম নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক আফতাবুল ইসলাম, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, আই সোশ্যালের চেয়ারপারসন ব্যারিস্টার আনিতা গাজীর রহমান, সিইও অনন্য রায়হান, সুযোগ প্ল্যাটফর্মের ব্যবস্থাপনা পরিচালক বিপাশা হোসেন সহ অন্যরা। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। 23 দিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস ইউনিট ভোগান্তিতে পড়েছেন রোগীরা। সেবা না পেয়ে ইতিমধ্যে মারা গেছে বেশ কয়েকজন। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। কিছুদিন আগেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে রোগীদের চাপে চিকিৎসক নার্সদের কর্মব্যস্ততায় দিন কাটত। এখন সেই ওয়ার্ডে শুনশান নীরবতা, বেডগুলো ফাঁকা পড়ে রয়েছে। শিফটিং ডিউটিতে থাকা নার্সরাও ওয়ার্ডে অলস সময় পার করছেন। ডায়ালিসিস ইউনিট বন্ধ, রোগীরা সাফারিং হচ্ছে, ডায়ালিসিস এখানে পাচ্ছে না, দূর দূরান্ত যাচ্ছে। এখানকার যে পেশেন্টগুলো যাচ্ছে তারা আমাদের মতো এখানে যেমন আমরা এক্সট্রা পেশেন্ট এলে ভর্তি করায় তারপরে ডায়ালিসিস দিচ্ছি, তো ওখানেও তো তাই। 4টা হয়ে যাওয়ার পরে শিডিউলে ওরা নিতে চাচ্ছে না, যেহেতু ওদের শিডিউল ফিল আপ আছে। কিডনি রোগের চিকিৎসায় এই হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে 25টি শয্যাসহ যন্ত্রের মধ্যে দীর্ঘদিন ধরে 13টি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। বাকি 12টি শয্যায় উত্তরাঞ্চলের কিডনি রোগীদের চিকিৎসা করা হলেও 8 এপ্রিল থেকে পানি শোধনের প্লান্ট বিকল হওয়ায় পুরো ইউনিটের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে চিকিৎসা নিয়ে ভোগান্তিতে পড়েছে উত্তরাঞ্চলের 8 জেলার কিডনি রোগীরা। ডায়ালিসিসের সাময়িক বিঘ্ন হচ্ছে এবং এতে রোগীরা অনেক সাফার হচ্ছে। আমাদের 116টি রোগী শিডিউলের ছিল ডায়ালিসিস করে, যারা 6 মাসের প্যাকেজে যারা 20,000 টাকা গভর্নমেন্টকে দিয়েছে। এই রোগীগুলো এখন অনেকেই ভাগ করে দিনাজপুর মেডিকেল এবং বগুড়া মেডিকেলে করছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে বিষয়টি। আমাদের মেডিকেল যন্ত্রপাতি যারা রিপেয়ার করে আর কি, তাদেরকে আমরা পত্র দিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি, এসে পরীক্ষা নিরীক্ষা করে তারা একটা রিপোর্ট দিবেন। তারা যদি পারে তাহলে ওটা রিপেয়ার করে দিবেন, আর যদি না পারেন তাহলে আমাকে দায়িত্ব দিবেন যে রিপেয়ার করে নেন। তো আশা করা যাচ্ছে আগামী 1 সপ্তাহের মধ্যে হয়তো আমরা ভালো একটা অবস্থানে আসতে পারবো। হাসপাতালের অকেজো হয়ে পড়ে থাকা সকল যন্ত্রাংশ মেরামত করে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। কানাডা প্রায় 8 মাসই বরফে ঢাকা থাকে। এবছর রমজান মাসের শুরুতেও এর ব্যতিক্রম ছিল না। তবু প্রচন্ড বৈরী আবহাওয়ায় ইফতার আয়োজনে সামিল হন প্রবাসী বাঙালিরা। কানাডা থেকে আহসান রাজীব বুলবুলের রিপোর্ট। বহু সংস্কৃতির দেশ কানাডা, তাই পবিত্র রমজানে এখানেও ইফতারির আয়োজনে থাকে দেশের বৈচিত্র্যময় ফল। আর বাংলাদেশি রেস্তোরাঁগুলোতেও ঐতিহ্যবাহী বাঙালি খাবারের পসরা চোখে পড়ার মতো। এই রমজানে বিশেষ করে ইফতারি সহ বিরিয়ানি, তেহেরি ও লাচ্ছির সুব্যবস্থা রয়েছে। পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা এবং অন্যান্য আইটেম তৈরি করে থাকি। প্রবাস জীবনের যান্ত্রিক দিনগুলোতে ইফতার আর তারাবির নামাজ শেষে কানাডার প্রবাসী বাঙালিরা সাধারণত একে অন্যের সাথে মিলিত হন, কিন্তু গত 2 বছরের চিত্র পুরোপুরি ভিন্ন। সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই মহামারী থেকে সারা বিশ্বের উম্মাকে হেফাজত করেন এবং আগের মতো রমজান পালন করার তৌফিক দান করেন। প্রতি রমজান মাসে এশিয়ান এলাকায় উৎসব মুখর পরিবেশে সবাই মিলে যখন মসজিদটিতে মিলিত হতেন, তখন মনে হতো একখণ্ড বাংলাদেশ। করোনা মহামারী সবকিছু ম্লান করে দিয়েছে। সিয়াম সাধনার এই মাসে সংযম আর আত্মশুদ্ধির মধ্য দিয়ে ভোগবিলাস, অন্যায়, অপরাধ, হিংসা বিদ্বেষ পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে বয়ে নিয়ে আসবে শান্তির বার্তা, এমনটাই মনে করেন ক্যালগারিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কানাডার ক্যালগারি থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই। পোশাক শ্রমিকদের জন্য কম মূল্যে বিশুদ্ধ খাবার পানি দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ। চট্টগ্রাম, সাভার, আশুলিয়া ও গাজীপুর এলাকার পোশাক শ্রমিকরা লিটার প্রতি মাত্র 60 থেকে 80 পয়সায় পাচ্ছে নিরাপদ খাবার পানি। এই প্রকল্পে প্রতি বুথে পানি উৎপাদনের সক্ষমতা প্রতি ঘন্টায় 1000 লিটার। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিজিএমইএ এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
নানা কর্মসূচিতে মহান মে দিবস পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শ্রমিক কর্মচারী জমায়েত ও র্যালি করেছে জাতীয় শ্রমিক লীগ। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ ও র্যালি করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন, বিপ্লবী শ্রমিক আন্দোলন, বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন, জাতীয় মুক্তি কাউন্সিল সহ বিভিন্ন শ্রমিক সংগঠন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে। রাজধানীর গুলশানের ফ্ল্যাটে কলেজ ছাত্রী মোসাররত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনা মামলার অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোভান আনভীরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সন্তানদের সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা প্রজন্মের নেতাকর্মীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে তারা এই দাবি জানান। মানববন্ধন ও সমাবেশ থেকে মুক্তিযোদ্ধার সন্তান মুনিয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জড়িত যে বা যারাই হোক আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। নোয়াখালীর চৌমুহনীতে ভেজাল বিরোধী অভিযানে সেমাই ও চানাচুর কারখানা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে 3,65,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। অভিযানে নেতৃত্ব দেন র্যাব 11 লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোহাম্মদ শামীম হোসেন। দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর 1 মে থেকে আবারও মাছ ধরা শুরু করেছে জেলেরা। মধ্যরাত থেকে তারা মাছ শিকারে নদীতে নামেন। জেলেরা বলছেন নদীতে আশানুরূপ মাছ নেই। সারা রাত নদীতে কাটিয়ে খরচের টাকাও উঠছে না তাদের। ধার দেনা ও কিস্তিতে টাকা নিয়ে নৌকা ও জালের মেরামত করে নদীতে নেমেছেন তারা। মার্চ এপ্রিল 2 মাস জাটকা নিধন রক্ষা কার্যক্রম বাস্তবায়নে চাঁদপুরের অভয়াশ্রমে মাছ ধরা ও বিপণন নিষিদ্ধ করে সরকার। শুক্রবার রাত 12টায় নিষেধাজ্ঞা শেষ হয়। সাথে সাথে নদীতে নেমে পড়েন জেলেরা। মাছের আড়তদাররা বলছেন বেলা বাড়ার সাথে সাথে বাজারে মাছের সরবরাহ বেড়ে যাবে। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। তৃতীয় দিনে হারারে টেস্ট জিতল পাকিস্তান, স্বাগতিক জিম্বাবুয়েকে